শেষের কিছু কথা নিভে যাচ্ছে মোমবাতির শিখা। যা বুঝলাম আজকের সকালের বিভিন্ন ঘটনা প্রবাহ দেখে, যে ডাক্তারদের এই আন্দোলনটা যেটা চলছিল স্বাস্থ্য ভবনের সামনে, সেটা এখন শেষের দিকে। আর হয়তো কিছু সময়ের ব্যাপার। কাল থেকেই মনে হচ্ছিল ঘটনা প্রবাহ দেখে, যাকে তো এই বেলায় কিছু কথা বলিনি, ছোটোখাটো কিছু কথা হয়তো বলতে ভুলে গিয়েছি। প্রথমেই বলি, যেটা আমি আমার একটা পোস্টে লিখেছিলাম, যে জুনিয়র ডাক্তাররা এত কিছু করলো, জ্ঞানত বা অজ্ঞানত অনেক সাধারণ মানুষের ক্ষতি করলো, তারাই যদি কেউ তাদের মধ্যে আগামী দিনে কোনো প্রফেশনাল কাজে বা ব্যক্তিগত কাজেও যদি আমেরিকা বা ইউরোপের কোনো জায়গায় যেতে চায় বা সে নিয়ে কোনো আলোচনা করতে চায়, তো তারা চাইলে কোনোভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে। আমেরিকাতে আমার পরিচিত অনেকে আছে, যেহেতু আমি একটা ইস্টবেঙ্গল ফোরাম চালাই, চ্যাট ফোরাম। সেখানে কেউ আছে যারা আমেরিকাতে থাকে বহুদিন ধরে, আর আমার বন্ধুও আছে অনেকে। আমি নিজেও একসময় ছিলাম, কর্মসূত্রে ছিলাম, 3 বছর ছিলাম। আর ইউরোপে তো ভালো কানেকশান আছে, অনেকগুলো দেশেই আছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন দেশে ছিলাম, এখন একটা দেশে আছি। তো সাধ্যমতো চেষ্টা করব। ইনফ্যাক্ট মনে পড়ছে, প্রথম যখন আমেরিকা গিয়েছিলাম, তখন আমরা যাওয়ার কয়েক মাস বাদে কলকাতা থেকে একটা ছেলে, সে গিয়েছিল ওই ইউএসএমএল যে কী যেন এক্সামটা, যেটা দিয়ে প্যারালাল এন্ট্রি করতে, যারা ধরুন ভারতে গ্র্যাজুয়েশন করেছে মেডিকেলে, তারা ইউএস সিস্টেমে ঢুকতে গেলে একটা কঠিন একটা এক্সাম দিতে হয়, যেটা মোটামুটি পুরোটা কভার করা থাকে, যে থিওরিটা পুরোটাই থাকে। তো সেইবার বোধহয় ও পারেনি, ও দিয়েছিল, পরে রেজাল্টে জেনেছিলাম। তো যাকে সেটা খুব একটা মানুষ হিসেবে ভালো ছিল না, ওর বউ ওকে জয়েন করেছিল ক্যানাডা থেকে। মাঝরাতে হঠাৎ দেখি ঝাড়পিট শুরু করে দিয়েছে। পরবর্তীকালে ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। তো যাকে একটা মজার জিনিস মনে পড়লো, যে যখন ওখানে আমি ছিলাম ইউএসএতে, তখন খুব মজার কিছু দুঃখজনক, কিন্তু তার মধ্যেও একটা হিউমার আছে, কিছু ঘটনা ঘটতো। যেমন আমার পরিচিত একজন, সে একটা বড় একটা আইটি কোম্পানিতে একটা বেশ বড় পজিশনে ছিল। সে তখন ইউএসএতে পোস্টেড ছিল। সে গেছে, ইন্ডিয়া গেছে বেড়াতে। এবার ফেরত এসে তার একটা রোগ হয়েছে, এবং আমেরিকার ডাক্তাররা ধরতেই পারছে না। তবে যতক্ষণ ধরলো, দেখলো তার টিবি হয়েছে, টিউবারকিউলোসিস। কিন্তু ঘটনাচক্রে ওই যে ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা তার ব্রেনে পৌঁছে গিয়েছিল এবং সে মারা যায়। এখন দুর্ভাগ্যজনক ঘটনা হলো, আমেরিকাতে যেহেতু টিবিটা নেই, রোগটা নেই, তো সেখানকার ডাক্তাররা এটা সম্পর্কে একেবারেই ওয়াকিবহাল নয়। এরকম আরও ঘটনা ঘটেছে। এক পরিচিত এক মহিলা তার বাচ্চাকে নিয়ে কলকাতায় গেছে, তো ফেরত এসছে আমাশা নিয়ে, খুবই সাধারণ, আমাদের সেটা সলভ করতে কালঘাম ছুটছিল আমেরিকার ডাক্তারদের। ওই একই ব্যাপার, আউট অফ সিলেবাস। তো আমি কি করতাম, আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স নেটওয়ার্ক ছিল, সেটা তো নাম দিয়ে দিত যে এই এলাকায় কারা কারা ডাক্তারদের আমি কাদের কাছে যেতে পারি। তো আমি সবসময় চেষ্টা করতাম ওই বাংলাদেশ, পাকিস্তান, ভারত, কিউবা, একটু পিছিয়ে থাকা দেশের থেকে যারা মেডিকেলটা করে এসছে। কেন তখনও পর্যন্ত এইগুলো দেশগুলোতে যারা, তারা হয়তো আর্থসামাজিকভাবে পিছিয়ে, কিন্তু এখানকার ডাক্তারদের কোয়ালিটি ভালো ছিল, এডুকেশন সিস্টেমটা ভালো। এবং তারপর তারা যখন ইউএসএমএল দিয়ে ঢুকলো আমেরিকান সিস্টেমে, তখন আরও প্রতিষ্ঠিত হয়ে গেল যে তারা এইটার পক্ষে যোগ্য। কেন আমেরিকাতে প্রবলেম আছে, আমেরিকাতে আপনার বাবা যদি ডাক্তার হয়, সে যদি বেশ প্রখ্যাত ডাক্তার হয়, রেফারেন্স আপনিও হয়ে যাবেন। বিভিন্নভাবে কেউ ডাক্তার হতে পারে, কেউ ধরুন মেধার ভিত্তিতে, কেউ এই বড় বাপের ছেলে, এরকম একটা হজবরল একটা হাইব্রিড এডুকেশন সিস্টেম আছে। তো সেটা মনে পড়লো। আমি আসবো কিছু, কেননা
এই ডাক্তারদের নিয়ে খুব বেশি আর কথা বলার হয়তো সুযোগ ঘটবে না, কেন আমি মূলত ওই ইস্টবেঙ্গল সংক্রান্ত চ্যাট ফোরাম চালাই। আর ওই মাঝে সাঝে যখন কোনো হয়তো একটা কিছু একটা ঘটনা ঘটে, একটা আনএক্সপেক্টেড, যেমন কোভিডের সময় বেশ প্রায় 1 বছর তখন ইস্টবেঙ্গল কোভিড দুটোই চালাচ্ছিলাম, এবং তখন কিন্তু এই আপনারা যাকে খুব ট্রোল করেছেন এর মধ্যে, স্বস্তিকা, সৃজিত, এদের অনেক লেখা আমি তখন শেয়ার করেছি, এরাও আমার অনেক টুইট তখন শেয়ার করেছে, ওই কোথায় কি ভ্যাকেন্সি আছে, কোথায় কোন হসপিটাল। তো ব্যক্তিগতভাবে এদের সাথে আমার কারো কিছু নেই, এরা আমাকে চেনেও না, আমিও চিনি না। যদি আমার পরিচিত আমার বউয়ের সাথে সৃজিতের ভালো আলাপ আছে, আর বউয়ের সাথে আবার বড়িয়ারও ভালো আলাপ আছে, তাই আমার বউ ভয় ভয় থাকে আমি কখন বড়িয়াকে নিয়ে কী বলে দিই বা সৃজিতকে নিয়ে কী বলে দিই, বলে ও মানে যেন না জেনে যায় যে আমি বলেছি। যাকে যেটা হচ্ছে যে একটা কথা বললাম, মোমবাতি, আমি একটা প্রথমে যখন শুরু করলাম বলাটা মোমবাতি নিয়ে বললাম, মোমবাতিটার বেশ মজার ব্যাপার। তো আমাদের এখানে এনআরআইরা যখন এই ঘটনাটা ঘটলো আরজিকর, তো এরা ভাবলো একটা প্রতিবাদ করতে হবে। তো আমি আবার মানে ওই গড্ডলিকা প্রবাহে গা ভাসাই না। তো তারপর তারা আয়োজন করলো একদিনের সন্ধেবেলা, সেখানে মজার ব্যাপার, সেই মানে তারা আলোচনা করছে যে কখন আলো যাবে, মানে এই সামার টাইমে তো একটু দেরিতে সূর্য যায়, তাই বলছে 7টায় না 7:30, বলছে মানে টর্চে যেন ওই ফ্ল্যাশ লাইটটা ভালো দেখায়, মানে দেখানোটাতে বেশি মনোযোগ এদের। তো তারপর হলো, ঘটনা ঘটলো, ছবি টবি শেয়ার করলো। তো আমি আবার আর একটা পরিচিত আমার আর মেয়েকে, মানে এখানে সে ওখানে থাকে, তাই বলে কী রে তুই যাসনি? হ্যাঁ আমি কি গিয়ে কী করবো? আমি বললাম এই কটা লোক এসছে, তো তোদের মানে ফ্ল্যাটের সামনে যে একটা সুন্দর একটা বাগান গোছা আছে ওখানেই করতে পারতো। তাহলে হ্যাঁ তুমি আইডিয়াটা দিলে না কেন? তো যাকে তার কিছুদিন বাদে ওরা আবার একটা ফলো আপ করেছে, বোধহয় ভালো মাইলেজ টাইলেজ পায়নি, কয়েকদিন বাদে আবার করেছে ইভেন্টটা। এবং তখন দেখলাম ইভেন্টটা এর একটা বাড়ির মধ্যে করেছে, একটা রেন্টেড প্লেস। ও তার আগে বলিনি, তার আগে ওরা যখন করেছিল ইনিশিয়াল একটা ওপেন জায়গা, একটা রাস্তার মাঝখানে, তার আগে পুলিশের থেকে একটা অনুমতি নিতে হয়েছিল, এবং পুলিশ একটা টাকা নিয়ে নেয়, টাকাটা একটা অ্যাডমিনিস্ট্রেশন ফিজ নাম দেয়। এবার ফিজটা কী কারণে পুলিশ ব্যবহার করে সে জানি না, মানে যে কোনো কারণই হতে পারে, নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন ফি। তো দ্বিতীয়বার যখন করলো তখন এরা একটা ওই রেন্টেড একটা ওই চার্চের বা স্কুলের কোনো একটা হল ঘরে করলো। তো আমি আবার ওই মেয়েটাকে বলে এই তুই যাসনি? বলে না যায়নি। বলে মোমবাতি কেস হয়েছে। আমি বললাম মোমবাতি আবার কী হলো? আমি প্রথমে হয়েছি বুঝি ও যে বললো, ও যেটা বললো আমি প্রথমে হয়েছি বলছি ইয়ার্কি মারছি, তারপর শুনলাম এই প্রথমবার এরা যখন প্রোটেস্ট করেছিল রাস্তায়, সুন্দর রাস্তায় আলপসের সামনে করেছিল, তখন ওই মোমবাতি জ্বেলেছিল এরা। এবার মোমবাতি যে মাটিতে পড়েছিল, তো পুলিশ বলেছে ওগুলো তো তোমার তোলো, প্রোটেস্ট হয়ে গেছে, তোমাদের যে যে টাইম স্লটটা পেয়েছিলে প্রোটেস্টে, তোমার টাইম স্লট পেরিয়ে গেছে, এবার এগুলো তোলো, না তুললে ফাইন করে দেবো। তো তারপর বোধহয় খুচিগুলো তুলেছে এরা। তাই বলে কি, মানে আগে জানলে এরা সব ব্যাটারি অপারেটেড মোমবাতি নিয়ে যেতে পারতো। তো আবার শুনছিলাম এবার আবার একটা থার্ড একটা করবে ফলো আপ, তো জানি না আর প্রয়োজন পড়বে কিনা, কেননা এখন তো এখানেই ভাঙাহাট, সল্ট লেকে সেক্টর 5-এ। তো কিছু ছোটো ছোটো বিষয় নিয়ে শেষ করব। প্রথমে বলি যে এই রাত 12টা বা 12 ঘন্টার যে ডিউটি রাত্রে দেওয়া যাবে না, সেইটা নিয়ে কনসেপ্টটা কিন্তু খারাপ ছিল না, কিন্তু কনসেপ্টটা এক্সিকিউশন সবাই ভুল করলো। মানে সরকার থেকে যে লিখেছে নোটিশটা, সে থেকে শুরু করে তারপর যারা যেটা সেটা ব্যাখ্যা করলো, সে লড়াই করলো, প্রত্যেকেই ভুল করলো। কনসেপ্টটা যেটা ছিল সেটা হচ্ছে যে যেমন কাজের একটা ট্রানজিশন পিরিয়ড থাকে, মানে ধরুন আপনি একটা সমস্যা হয়েছে, ইন্ডাস্ট্রিতে একটা সমস্যা হয়েছে, তো তখন ধরুন যারা রেগুলেটরি বডি আছে, যারা ওই রেফারি করছে, তারা ব্যাপারটা তাদের নজরে এলো, তো তখন তারা কি করবে, বলবে আপনাকে একটা
নির্দিষ্ট সময় দেওয়া হলো, তার মধ্যে আপনাকে ব্যাপারটা ইমপ্লিমেন্ট করতে হবে। সেটা যা কিছু হতে পারে, আপনার একটা ড্রাগ ডেভেলপমেন্ট হতে পারে, মেডিকেল ডিভাইস, গাড়ি, যে কোনো জিনিসে একটা সমস্যা হলো, আপনাকে একটা ফিজিবল, একটা প্র্যাকটিক্যাল একটা টাইম দেওয়া হবে, যে 6 মাস, 1 বছর, 2 বছর, ওটা একটা ট্রানজিশন পিরিয়ড। এই পিরিয়ডের মধ্যে তোমাকে একটু ছাড় দেওয়া হলো, তোমাকে কিন্তু এটা কাজটা নামাতে হবে। তো সরকারের যেটা মানে কনসেপ্টটা ছিল, যতক্ষণ না পর্যন্ত তুমি নারীদের প্রয়োজনে সুরক্ষা দিতে পারছো, সেই ট্রানজিশন পিরিয়ডে তুমি চেষ্টা করো যাতে নারীদের যতটা কম সম্ভব নাইট ডিউটি দেওয়া যায়। এইটা ছিল যে কনসেপ্টটা, কিন্তু এরা এমনভাবে লিখলো যে সেটাকে ভুলভাল ব্যাখ্যা দিল বা ইন্টারপ্রেট করলো পাবলিক। তো আর আরও কিছু জিনিস গতকাল জানা গেল, যেটা আমার প্রথম থেকে সন্দেহ জাগছিল, যে 36 ঘন্টার ব্যাপারটা। তো অনিকেত চট্টোপাধ্যায় দেখলাম ওর বাংলা বাজারে, আর ওই অর্ণব শাহ যিনি আসে মাঝে মধ্যে, কিন্তু সবচেয়ে তুখর হচ্ছে ওই আচার্য, প্রসূন আচার্য, দেখি কালকে অর্ণব শাহ ভালো একটা জিনিস বলে দিল, এবং সেটা তারপর আরও ভালোভাবে ব্যাখ্যা দিল অনিকেত। সেটা হচ্ছে যে 36 ঘন্টার ব্যাপারটা কিন্তু ভলেন্টারি, মানে বিভিন্ন ডাক্তার তারা নিজেরাই সেটা অপ্ট করে। তখন 36 মানে হচ্ছে বেসিক্যালি 1.5 দিন, একটা দিনে 24, তো 24 + 12 36। তো এরা ওই টানা 1.5 দিনে এদের হসপিটালে ডিউটিটা করে নেয়, প্লাস হয়তো জানি না কত করতে হয়, মানে 40 ঘন্টা, বা বেসিক্যালি 3-4 দিনের মধ্যে পুরো সপ্তাহের কাজটা নামিয়ে নেয়। তারপর বাকি টাইমটা তারা হয়, যদি স্টুডেন্ট হয়তো পড়াশুনো করে, নয়তো সে প্রাইভেটে কাজ করে, এক্সট্রা অর্থ রোজগার করে, বা এই বলেছিল একদিন একটা ওনারই একটা শোতে বলেছিল বাংলা বাজারে, যে এই ডাক্তারবাবু ইনি মালদায় পোস্টেড, এদিকে সপ্তাহে 2-3 দিন দেখি ইনি কই মাছ বাজার করছেন লেকটাউনের বাজারে। তো ওরকমই 36 ঘন্টা হয়তো সে 2 দিন কাটিয়ে, মালদায় কাটিয়ে, বাকি দিন কলকাতাতে লেকটাউনে ঘুরে বেড়ায়। তো এরকম প্রচুর অবকাশ আছে যেখানে উন্নতি সম্ভব, প্রচুর আছে। আর আপনাকে সবসময় একটা মাথায় রাখতে হবে, একটা ব্যালেন্স করে চলতে হবে। আপনাকে একটা মাথায় রাখতে হবে আপনার দেশটা কোথায় রয়েছে। আপনি আমেরিকান নন, আপনি কোনো ওয়েস্টার্ন ইউরোপের বড়লোক দেশ নন। আপনি একটা জায়গা আছে, আপনার একটা অর্থ সম্বল আছে আপনার, এবং তার মধ্যেই আপনাকে একটা ব্যালেন্স করে চলতে হবে, সামনের দিকে এগোতেও হবে। এবার সামনের দিকে এগোতে যাওয়া মানে এই নয় যে আপনি সাধারণ মানুষকে দুঃখ কষ্টের মধ্যে রাখবেন, তাদেরকে থ্রেট দেবেন। এই ব্যাপারটা খুব খারাপ হয়েছে। আমি দেখছিলাম মানে কারা সাপোর্ট করে এই আন্দোলনটা, সে মানসিকভাবে হোক, বা অর্থ দিয়ে হোক, বা পেয়ারা নিয়ে গিয়ে হোক, আপেল নিয়ে গিয়ে হোক, বেসিক্যালি তাদের রাগ মমতা ব্যানার্জির বিরুদ্ধে। হতেই পারে, কেউ বিজেপি হতে পারে, আমার বন্ধুদের মধ্যে আছে, কেউ বিজেপি হতে পারে, কেউ তৃণমূল হতে পারে, কেউ সিপিএম হতে পারে, কিন্তু মানে এই যত রাগ, সে রাগ আপনারা হয়তো বারবার ইলেকশনে বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন, কিন্তু হচ্ছে না, হয়তো পারছেন না। তা বলে এইভাবে সাধারণ মানুষদের, যাদের উপায় নেই, ভেবে খুব খারাপ লাগছে। তবে আরেকটা জিনিস ভেবে জেনে ভালো লাগলো, আমার পরিচিত একজন, তার মার একটা এনজিও হবে, তাই কিন্তু গতকাল আরজি করে ভর্তি করিয়েছে। মানে আস্তে আস্তে ব্যাপারটা কিন্তু সচল করে ফেলেছে সরকার। যেটা আমি বলছিলাম, যে যেইভাবে ইউটিলাইজ করা হচ্ছে রিসোর্সদেরকে, এক্সিস্টিং এফেক্টিভ রিসোর্সদেরকে, সেখানে কিন্তু অনেকটাই উন্নতির অবকাশ আছে। তো যাকে অনেক কিছু করার বাকি আছে। আপনাকে এই খালি ইউপি বিহার করলে চলবে না। ইউপি বিহার অনেকটা পিছিয়ে, গুজরাট এদেরকে ভাবলে আপনি কোনোদিন এগোতে পারবেন না। অনেক কিছু করা যায়, কিন্তু তার জন্য একটা প্ল্যান লাগে এবং কিছু মাইলস্টোনস লাগে। আপনি এইভাবে বলতে পারেন না যে ওই এনএইচএস নিয়ে আজকে যেরকম বলছিল, গতকাল ওই জুনিয়র ডাক্তারের একটা মেয়ে আর কিছু ছেলেও বলছিল, ওরা এনএইচএসটা উল্লেখ করেনি, বলছে পুরো একটা ইন্টিগ্রেটেড করতে হবে, একটা রুরাল টাউন, শহরে ছোট বড় যত হেলথ সেন্টার আছে, হসপিটাল আছে, সব কানেক্ট করতে হবে। তো আমার এক বন্ধু, সে বহুদিন এখন ইউএসএতে এস্টাবলিশড, সব আমার ছোটোবেলার বন্ধু, ও একসময় প্রচুর টেলিমেডিসিনে কাজ করতো।
কলকাতাতে নর্থ ইস্টের ওদিকে প্রচুর কাজ করেছে হাতে কলমে, মানে ও তখন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে অনেক কাজকর্ম করেছে, নেটওয়ার্কিং, টেলিমেডিসিন। তো ওই আমাকে বলেছিল, মানে যখন ঘটনাটা প্রথম বেরোয় যে কি কি হয় সাধারণত হসপিটালগুলোয় রাত বিরেতে হয়, তো শুনে বুঝতে পেরেছিলাম মানে যেটা হয়েছে ওরকম ঘটনা ঘটতেই পারে। এবার ঘটতেই পারে এটা ওইভাবে বলাও হয়তো উচিত নয়, মানে এই পসিবিলিটি থাকে। আর লাইফ হচ্ছে সবসময় অ্যাবাউট পসিবিলিটি, কতটা পার্সেন্টেজ যে কোনো, মানে যেটা এরা বলছিল যে উনি একটা ভুল করেছেন, পুলিশের কমিশনারতে সরিয়ে দিতে হবে। ভুল তো যে কেউ করতেই পারে, একজন ডাক্তারও ভুল করে, তাই তো? তো একটা হিসেব থাকা উচিত, একটা মাপদণ্ড থাকা উচিত, একটা প্রোটোকল থাকা উচিত। যাক গিয়ে যেটা বলার ছিল সেটা হচ্ছে যে একটা মানে ডেভেলপমেন্টের একটা প্ল্যান থাকা দরকার, একটা ব্যালেন্সড প্ল্যান। সেখানে হসপিটাল থাকবে, স্কুল থাকবে, সমস্ত ওয়ার্ক প্লেস থাকবে, এবং প্রাইভেট যেসব ওয়ার্কিং প্লেসগুলো আছে, আইটি কোম্পানি, কল সেন্টার, তাদের প্রত্যেকের জন্য প্রোটোকল বানানো উচিত। জানি না, এগুলো কিন্তু আইডিয়ালি সেন্ট্রাল থেকে করলে ভালো হয়, কিন্তু সেন্ট্রাল যদি না করে কি করা যাবে, অন্তত রাজ্য স্তর থেকে করুক। রাজ্য স্তর থেকে তো অনেক কিছু ইনিশিয়েটিভ করছে, যেমন টাটা, তার কিন্তু প্রথম প্রভিডেন্ট ফান্ড স্কিম এনেছিল ভারত সরকার আনার আগে। আপনি যে ইতিহাস দেখেন, টাটা কোম্পানি, যে টাটা স্টিল, তখন টিস্কো নাম ছিল, তারা প্রথম প্রভিডেন্ট ফান্ড কনসেপ্ট এনেছিল, তারপর ভারত সরকার। তাহলে পশ্চিমবঙ্গ সরকারই করুক এইসব বিভিন্ন বিষয়ে একটা প্রোটোকল করুক, এবং সেগুলো ফলো করা দরকার। যেমন স্বাস্থ্য সাথী স্কিমটা কিন্তু আমি প্রথমে ছিলাম হয়তো স্ক্যাম, মানে একদম যখন বেরিয়েছিল, তারপর দেখুন না জিনিসটা কাজ হয়। কেননা আমি তখন কোভিডের সময় তো যেতে পারিনি অনেক দিন ভারতে, কলকাতায়। তো কোভিডের পর একাধিকবার গিয়েছিলাম কিছু ব্যক্তিগত কারণে। তো প্রথমবার যখন গিয়েছি দেখি একজন মহিলা আমাদের পাড়ার গলিতে সেটা ছোটো দোকান চালান, ওনার থেকে একটা হাঁটু অপারেশন হয়েছে। তাই আমি বললাম যে কী ব্যাপারটা কী, বলো স্বাস্থ্যসাথী। আমি ভেবেছি হয়তো ওদের তৃণমূলের পাড়ায় কানেকশান আছে। তারপর জানলাম না, তৃণমূল কিছু নেই। উনি ওই দোকান চালাতেন, একদিন একটা ঠোঙাতে একটা মানে সিনেমার মতন, মানে ঠোঙার কাগজ দেখে ওখানে একটা হাঁটুর একটা ব্যাপার রয়েছে। ওনার বয়স বেশি নয়, কিন্তু একটা হাঁটুর একটা আর্থ্রাইটিসের একটা প্রবলেম ছিল। তো দেখে ওরা একটা কাগজে, একটা খবরের কাগজে বেরিয়েছে মানে গড়িয়ার ওদিকে কোথাও একটা সার্জারি হচ্ছে। তো উনি সেইটা দেখে ফোন করেন, এবং তারপর হয়ে যান পুরোটাই স্বাস্থ্যসাথীতে। এবং তার কয়েক মাস বাদে আবার আমি গেলাম, 4 মাস বাদে না 5 মাস বাদে, তখন ওই দ্বিতীয় হাঁটুটাও হয়ে গেছে। তো তখন দেখে ভালো লাগলো। কিন্তু স্বাস্থ্যসাথীকে আপনাকে যদি ঠিকঠাক করে করতে হয়, ওটার পুরোটা ফ্রি রাখলে চলবে না। একটা ধরুন একটা পার্ট ফ্রি রাখলো, একটা পার্ট আপনাকে পেড রাখলো। কেন ইউরোপে অনেক একটা ধারণা আছে যে ফ্রি হেলথ কেয়ার, কোথাও ফ্রি হেলথ কেয়ার নয়। আমি ইউরোপের একাধিক দেশে থেকেছি, কোথাও নয়। ব্যাপারটা হচ্ছে মানে সরকার ম্যানেজ করে হেলথ পুরো ইন্স্যুরেন্স পলিসিটা, হয় ডাইরেক্ট করে, নয় থ্রু প্রাইভেটাইজড কোম্পানিজ, বাট কন্ট্রোলড বাই সরকার। মানে আমাদের দেশে যেই প্রাইভেট হেলথ ইন্স্যুরেন্স কোম্পানিগুলো আছে তাদের উপর তো কোনো কন্ট্রোল নেই সরকারের। কিন্তু ইউরোপের এরকম একাধিক দেশ আছে যারা তো নিজেরা কন্ট্রোল করছে না, কিন্তু তারা ইনডাইরেক্টলি কন্ট্রোল করছে। মানে আপনার কত প্রিমিয়াম হবে এইগুলো পুরোটা হিসেব করছে, এবং পুরোটা কিন্তু একটা সেন্ট্রালাইজড মনিটরড। তো এই ব্যাপারটা করলে স্বাস্থ্যসাথী স্কিমটা আরও এফেক্টিভ করা যাবে আগামী দিনে। দেখা যাক করে কি না। আর আরও অনেক জিনিস করা যেতেই পারে, যে প্রাইভেটাইজ যে বিলগুলো হয়। আজকে দেখলাম কুণাল ঘোষ একটা পোস্ট করেছে যে কী কী করা যেতে পারে। হ্যাঁ, একটা জিনিস অবশ্যই করা উচিত, প্রাইভেটে যে বিলগুলো করে সেগুলো র্যান্ডাম এবং এক্সটেন্সিভলি এগুলো অডিট করা দরকার, যাতে কেউ কোনো পাবলিককে না ঠকাতে পারে। প্রচুর স্ক্যাম আছে ডাক্তারদের মেডিকেল ফ্র্যাটার্নিটিতে। আমি বিদেশে যতগুলো উন্নত দেশে কাজ করেছি, প্রত্যেকটা দেশে আমি দেখেছি যে বিভিন্ন কোম্পানি যারা ধরুন ড্রাগ তৈরি করে বা মেডিকেল ডিভাইস তৈরি করে, তাদের প্রোটোকল থাকে, এবং সেটা সরকারের দ্বারা নির্দিষ্ট প্রোটোকল। যে ধরুন আপনি একটা ডাক্তারের সাথে মিট করলেন একটা কোনো কিছু তৈরি করার ক্ষেত্রে, একটা ড্রাগ ডেভেলপমেন্ট বা একটা ডিভাইস, তো আপনি ধরুন দুপুরবেলা লাঞ্চে মিট করলেন, কত আপনার লাঞ্চের বিল ম্যাক্সিমাম হতে পারে। বা আপনি ধরুন রাত্রিবেলা ডিনারে করলেন বা সেমিনার করলেন, বা আপনি ধরুন
হোটেলে রাখবেন ডাক্তারদেরকে, তো 3 স্টার হোটেলের ওপর আপনি উঠতে পারবেন না। মানে ব্যাপারটা হচ্ছে একটা অফিসিয়াল একটা ওয়ার্ক, একটা প্রোগ্রামকে আপনি একটা লাক্সারি ট্যুর প্ল্যানে কনভার্ট করতে পারবেন না, কেন অ্যাট দ্য এন্ড পুরো টাকাটা কিন্তু মানুষের পকেট থেকেই যাবে। তো এই জিনিসটা কিন্তু ভারতে কোনো কন্ট্রোল নেই, তো এইগুলোতে কাজ করা উচিত। জানি না মানে কেন্দ্র কবে করবে, অন্তত পশ্চিমবঙ্গ সরকার যদি শুরু করে তো খুবই ভালো হয়। যাকে অনেক কিছু বলা হলো, যদি আরও সুযোগ ঘটে তো বলবো আরও কিছু হেলথ কেয়ার নিয়ে। আর যেটা নিয়ে শুরু করেছিলাম যে এই যারা প্রোটেস্টিং জুনিয়র ডাক্তার, তাদের কারো যদি কোনো উপকারে লাগি আমি বা আমার পরিচিত কেউ, গ্ল্যাডলি সাহায্য করব। সকলে ভালো থাকবেন।